আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর। তোমাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের অনার্স তৃতীয় বর্ষের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সটি, যার কোর্স কোড হচ্ছে 232107। আজকে আমি তোমাদের সাথে এই কোর্সের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেই পঞ্চম অধ্যায়টি শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি এই পঞ্চম অধ্যায় থেকে আরও একটি ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আবারও এই পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আমাদের পঞ্চম অধ্যায়ের শিরোনাম ছিল বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে প্রধান কুশীলবসমূহ। আজকে আমরা এই অধ্যায় থেকে আলোচনা করার পূর্বে দেখে নিব আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কোন কোন বিষয়গুলো জানতে পারবে বা আমাদের আজকের শিখন ফলে কি কি রয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছ তোমরা যে আজকের পাঠে আমরা দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে কার্যক্রম রয়েছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বা দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সংস্থার পাশাপাশি অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংগঠন। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংগঠনগুলোর মধ্যে ইউনিসেফ, ইউনেস্কো, আইএলও, ডব্লিউএইচও এই সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তো এর মধ্য থেকে আজকে আমি তোমাদের সামনে তোমাদেরকে যে বিষয়টি আমি এখানে শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে, যে প্রশ্নটি শেয়ার করব সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কি, আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য কি এবং এর কার্যক্রমগুলো আলোচনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায় থেকে এই আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্য থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও কি, এই আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রমগুলো আলোচনা করব। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা জানব আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমগ্র বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, উপযুক্ত পারিশ্রমিক প্রাপ্তির নিশ্চয়তা সহ শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতিষ্ঠা করা হয়। যুগ যুগ ধরে বিশ্বের শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে এবং মালিক পক্ষ ও কর্তৃপক্ষের অত্যাচার, শোষণ, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে অবহেলিত মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থা থেকে পরিত্রাণে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা। সমগ্র বিশ্বের শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় এ সংস্থা গড়ে তোলা হয়। 1919 সালের 11 এপ্রিল ভার্সাই চুক্তি অনুযায়ী লিগ অব নেশনসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা জন্ম লাভ করে। পরবর্তীতে 1946 সালের 14 ডিসেম্বর জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে এবং শ্রম কল্যাণে কার্যক্রম শুরু করে। সংস্থাটি শ্রমজীবী মানুষের বা শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অত্র সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। যথাযথভাবে কার্যক্রম পরিচালনার স্বার্থে সংস্থাটি 5টি আঞ্চলিক অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংস্থাটি 1972 সালের 22 জুন বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্যপদ লাভ করে। এই সংগঠনের সদস্যপদ লাভ করে বাংলাদেশ 1972 সালের 22 জুন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তর্জাতিক শ্রম সংস্থা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা বলছি এটা হচ্ছে জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা বা সংগঠন। সমগ্র বিশ্বের শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় এই সংগঠন গড়ে তোলা হয়েছিল। 1919 সালের 11 এপ্রিল ভার্সাই চুক্তি অনুযায়ী লিগ অব নেশনসের সহযোগী সংগঠন হিসাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা জন্মলাভ করে এবং 1946 সালের 14 ডিসেম্বর জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে। এই সংস্থাটির সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটি তার কার্যক্রমকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য 5টি আঞ্চলিক অফিসের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আর আমাদের বাংলাদেশ 1972 সালের 22 জুন বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্যপদ লাভ করে এবং 1969 সালে এই সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয়ই তোমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা কি এ বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ। যে মূল কথা হচ্ছে যেটা, যে আন্তর্জাতিক শ্রম সংস্থা মূলত সমগ্র বিশ্বের শ্রমজীবী মানুষের তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের উপযুক্ত পারিশ্রমিক আদায়, তাদের প্রতিষ্ঠান, তাদের কর্মক্ষেত্রে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং সর্বোপরি শ্রমিকদের কল্যাণের জন্যই এই শ্রম সংগঠন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রতিষ্ঠা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলছিলাম যে আন্তর্জাতিক শ্রম সংস্থার যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন বা সাংগঠনিক কাঠামো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আন্তর্জাতিক শ্রম সংস্থা তার কার্যক্রম পরিচালনা করার সুবিধার্থে এই আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন বা সাংগঠনিক কাঠামো বিশ্লেষণ করা হয়েছে, সাংগঠনিক কাঠামো বিন্যাস করা হয়েছে। এই সাংগঠনিক কাঠামো আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন বা সাংগঠনিক কাঠামোকে 3টি স্তরে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে সরকারি প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো যেটা বলছি যে আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন বা সাংগঠনিক কাঠামোকে 3টা স্তরে বিভক্ত করা হয়েছে। ফার্স্ট হচ্ছে সরকারি প্রতিনিধি, সেকেন্ড হচ্ছে মালিক প্রতিনিধি এবং লাস্ট হচ্ছে শ্রমিক প্রতিনিধি। এই 56 সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ডে 28 জন থাকবেন সরকারি প্রতিনিধি নিয়ে গভর্নিং বডি গঠিত হয় এবং 14 জন শ্রমিক প্রতিনিধি নিয়ে শ্রম দপ্তর গঠিত হয় এবং 14 জন মালিক প্রতিনিধি রয়েছে এই বোর্ডে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি আমি আবারও বলছি যে আন্তর্জাতিক শ্রম সংস্থার যে সাংগঠনিক কাঠামো এটাকে 3টি স্তরে বিভক্ত করা হয়েছে, সরকারি প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধি। এই সাংগঠনিক কাঠামোতে 56 সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড থাকে। এই বোর্ডে 28 জন থাকেন হচ্ছে সরকারি প্রতিনিধি। এই 28 জন সরকারি প্রতিনিধি নিয়ে গভর্নিং বোর্ড গঠিত হয়। তার মধ্যে 14 জন হচ্ছেন শ্রমিক প্রতিনিধি, 14 জন শ্রমিক প্রতিনিধি নিয়ে শ্রম দপ্তর গঠিত হয় এবং 14 জন মালিক প্রতিনিধি রয়েছে এই বোর্ডে। এই আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন কাঠামো বা সাংগঠনিক কাঠামোকে আমি দেখো স্ক্রিনে খেয়াল করে দেখো, আমি একে ছকের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে আন্তর্জাতিক এই শ্রম সংস্থার গঠন কাঠামো, যে এখানে পরিচালনা বোর্ডের 56 জন সদস্য থাকবে। এর মধ্যে সরকারি প্রতিনিধি হচ্ছেন 28 জন, শ্রমিক প্রতিনিধি 14 জন এবং মালিক প্রতিনিধি হচ্ছেন 14 জন। এই 56 জন নিয়ে হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন কাঠামো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের আলোচনার যে কোশ্চেন ছিল যে আন্তর্জাতিক শ্রম সংস্থা কি, আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন বা সাংগঠনিক কাঠামো দেখাও এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম আলোচনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন বা সাংগঠনিক কাঠামো দেখলাম। এরপর যে আমি তোমাদের সাথে শেয়ার করব আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য। আন্তর্জাতিক শ্রম সংস্থা তার মূল যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা হচ্ছে সমগ্র বিশ্বের
শ্রমজীবী মানুষদের স্বার্থ রক্ষা এবং উদ্দেশ্য স্বার্থ রক্ষা করাই হচ্ছে এই আন্তর্জাতিক শ্রম সংস্থার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আন্তর্জাতিক শ্রম সংস্থা চায় শ্রমিক, মেহনতি, কর্মঠ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, তাদের উপযুক্ত পারিশ্রমিক বুঝিয়ে দিতে এবং তাদের কর্ম পরিবেশ সহ তাদের জীবনমান উন্নয়নের সার্বিক প্রচেষ্টাই হচ্ছে এই আন্তর্জাতিক শ্রম সংস্থার মূল উদ্দেশ্য। এগুলো ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থা যে সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে, যে সমস্ত উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা তার কার্যক্রম পরিচালনা করে থাকে, এই বিষয়গুলো, এই উদ্দেশ্যগুলো এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিকদের স্বার্থ রক্ষায় সময়োপযোগী বাস্তবসম্মত শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট যে উদ্দেশ্যের কথা আমি বলেছি, যে আন্তর্জাতিক শ্রম সংস্থার সর্বপ্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সময়োপযোগী এবং বাস্তবসম্মত শ্রম আইন প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করা। শ্রমিকদেরকে তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের বাস্তবসম্মত তাদের জন্য আইন প্রণয়ন করা এবং সেটা বাস্তবায়নে সহায়তা করাই হচ্ছে এই শ্রম আইনের মূল উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে মালিক শ্রমিকের মধ্যে সম্পর্ক উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মসংস্থানে নিয়োজিত শ্রমিক এবং ওই প্রতিষ্ঠানের মালিক উভয়ের মধ্যে যদি ভালো একটা গুড রিলেশনশিপ গড়ে উঠে, তাহলে হচ্ছে ওই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য লাভ করবে এবং ওই প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা বেড়ে যাবে এবং শ্রমিকরা কর্মক্ষেত্রে নির্বিঘ্নে শান্তিতে তাদের কর্মযোগ্য পরিচালিত করবে। এতে তাদের নিজেদের আয় রোজগার বৃদ্ধি পাবে, সেই সাথে সাথে মালিক শ্রেণী লাভবান হবে। তাই মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক উন্নয়ন অত্যন্ত জরুরি একটি বিষয়। আর এই আন্তর্জাতিক শ্রম সংস্থা মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে থাকে, যাতে মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি বা রেষারেষি না হয়, মালিক শ্রমিক সম্পর্ক যেন সবসময় সুসম্পর্ক বজায় থাকে, এই উদ্দেশ্যে কাজ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা। এরপরের যে উদ্দেশ্য সেটা হচ্ছে শ্রমিকদের অবহেলা, অত্যাচার, নির্যাতন ও শোষণের হাত থেকে রক্ষা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজের যে অবহেলিত শ্রমিক শ্রেণী রয়েছে, যে দরিদ্র শ্রমিক শ্রেণী রয়েছে, এরা বরাবরই হচ্ছে অবহেলা শিকার হচ্ছে। তারা মালিক পক্ষ কর্তৃক নানা অত্যাচারের শিকার হচ্ছে, তারা কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং তাদের উপর চালানো হচ্ছে শোষণ এবং বঞ্চনা। এই যে শ্রমিক শ্রেণীদের উপর অবহেলা, অত্যাচার, নির্যাতন ও শোষণ করা হচ্ছে, এইগুলো থেকে রক্ষা করাও হচ্ছে এই আন্তর্জাতিক শ্রম সংস্থার মুখ্য উদ্দেশ্য। এরপরের যে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে শিশু শ্রম বন্ধকরণে পদক্ষেপ গ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু বলা হচ্ছে আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার, এরাই হবে ভবিষ্যৎ আমাদের কাণ্ডারি। তো এই যে শিশু শ্রম, এই শিশুদেরকে তাদেরকে যোগ্য মানুষ রূপে গড়ে তুলতে, তাদেরকে একটা রাষ্ট্রের যথোপযুক্ত মানব সম্পদ হিসেবে পরিণত করতে তাদের যথোপযুক্ত শিক্ষার প্রয়োজন। তাদেরকে এই শিশু অবস্থায় কর্মের নিয়োগ থেকে দূরে রাখতে হবে এবং শিশু শ্রম বন্ধ করতে হবে। আর এই শিশু শ্রম বন্ধকরণের জন্যই আন্তর্জাতিক শ্রম সংস্থা তার এই উদ্দেশ্যকে সামনে রেখে শিশু শ্রম বন্ধকরণের পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং এই পদক্ষেপকে বাস্তবে রূপদানের জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে শ্রমজীবী মানুষ আমরা বলছি, যারা মেহনতি দরিদ্র শ্রমজীবী মানুষ, এই শ্রমজীবী মানুষের তাদের জীবন মান উন্নয়ন করার জন্য, তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা তার উদ্দেশ্যকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই এই আন্তর্জাতিক শ্রম সংস্থার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এরপরের উদ্দেশ্য হচ্ছে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজে সুস্থ, সুন্দর, সভ্যভাবে বসবাসের জন্য এই সোশ্যাল সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিকদের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নের উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক শ্রম সংস্থা পরিচালিত হচ্ছে। এই আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটা চায়, একটা দেশের
যে অবহেলিত বা বঞ্চিত শ্রমিক শ্রেণী রয়েছে, এই শ্রমিক শ্রেণীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক নিরাপত্তা নিশ্চয়তার মধ্যে দিয়ে তার যে সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটি আছে, সেই সোশ্যাল সিকিউরিটি ব্যাপারটি নিশ্চিতকরণের জন্য কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে আন্তর্জাতিক শ্রম সংস্থা। এর পরের উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনা মোকাবেলায় সহায়তা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মক্ষেত্রে খুব স্বাভাবিক বিষয় দুর্ঘটনাটা ঘটা। যদিও মালিক পক্ষ সর্বদা সজাগ এবং সচেতন থাকেন যেন কর্মক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনার শিকার শ্রমিকরা না হয়, এই দুর্ঘটনার কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। আর এই দুর্ঘটনা মোকাবেলায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা তার উদ্দেশ্যকে সামনে রেখে বাস্তবায়ন করে থাকে। এই আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটা চায় যে দুর্ঘটনার শিকার হয়ে গেলে কর্মক্ষেত্রে যদি কোনো শ্রমিক কোনো দুর্ঘটনার শিকার হন, তাহলে এই দুর্ঘটনা কাটিয়ে ওঠার জন্য, এই দুর্ঘটনা মোকাবিলা করার জন্য সর্বাত্মক সহায়তা দিয়ে থাকে আন্তর্জাতিক শ্রম সংস্থা। আর এই দুর্ঘটনা মোকাবিলায় সহায়তা করাই হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। এর পরের উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম মজুরি নির্ধারণে সহায়তা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবন ধারণের জন্য যে ন্যায্য মজুরি আমাদের প্রয়োজন, শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা বা ন্যায্য মজুরি যতটুকু নির্ধারণ করা হয়েছে, এই ন্যায্য মজুরি যেন তারা তাদের কর্মক্ষেত্র থেকে, তাদের কর্মপ্রতিষ্ঠান থেকে পেতে পারে, এই ব্যাপারে সর্বাত্মক সহায়তা করাই হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য উদ্দেশ্য। তো ন্যূনতম মজুরি বলতে জীবন ধারণের জন্য সরকার কর্তৃক যে ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই ন্যূনতম মজুরিটুকু পাওয়ার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। তাই আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম মজুরি নির্ধারণে সহায়তা করা। এরপরের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজে সুশৃঙ্খলভাবে সমাজে ন্যায্য অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচার নামই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে হচ্ছে কোনো শ্রমিক বা কোনো মালিক কেউ নিষ্পেষিত, নিপীড়িত বা নির্যাতিত হবে না। কোনো শ্রমিক মালিক শ্রেণী কর্তৃক বা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক কোনো শোষণ বা বঞ্চনার শিকার হবে না, বা একজন শ্রমিকের যে ন্যায্য মজুরি বা যা পাওনা সে অবশ্যই বুঝে পাবে। এক্ষেত্রে কোনো অন্যায় অবিচার করা হবে না। এক্ষেত্রে সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস যেন বজায় থাকে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা তার উদ্দেশ্য ও কার্যক্রম পরিচালনা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা জেনেছি। তো আরেকবার আমরা দেখে নিব আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন কোন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই সংগঠনটি সামনের দিকে অগ্রসরমান হচ্ছে। তো আন্তর্জাতিক শ্রম সংস্থার সর্বপ্রথম এবং প্রধান যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সময় উপযোগী এবং বাস্তবসম্মত আইন প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা। সেকেন্ড উদ্দেশ্য ছিল মালিক শ্রমিকের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানো। থার্ড হচ্ছে শ্রমিকদের অবহেলা, অত্যাচার, নির্যাতন ও শোষণের হাত থেকে রক্ষা করা। এর পরবর্তী উদ্দেশ্য ছিল শিশু শ্রম বন্ধকরণে পদক্ষেপ গ্রহণ করা। এরপর হচ্ছে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এর পরের উদ্দেশ্য ছিল সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন। এরপরে হচ্ছে দুর্ঘটনা মোকাবেলায় সহায়তা করা, ন্যূনতম মজুরি নির্ধারণে সহায়তা করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই সংগঠনটি তার কার্যক্রম বা উদ্দেশ্যকে হাসিল করার জন্যই সামনের দিকে অগ্রসরমান হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার যে সর্বশেষ যে টপিক ছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক শ্রম সংস্থার যে উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা আমরা বললাম, এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা তার কার্যক্রম পরিচালনা করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা কি কি কার্যক্রম পরিচালনা করে এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব।
তো আন্তর্জাতিক শ্রম সংস্থা তার ফার্স্ট যে কার্যক্রম সেটা হচ্ছে নীতি ও আইন প্রণয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যতই প্রবাদ বাক্য বলি না কেন, আমরা যত কার্যক্রমই হাতে নেই না কেন, সেটা যতক্ষণ না পর্যন্ত লিখিতভাবে আইনের মাধ্যমে আইনের মাধ্যমে সেটা যতক্ষণ পর্যন্ত আইনে প্রতীয়মান না হবে বা আইনে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটার কার্যকারিতা ততটা ফলপ্রসূ হয় না। তাই আন্তর্জাতিক শ্রম সংস্থার যে কার্যক্রম, প্রথম যে কার্যক্রম সেটা হচ্ছে নীতি ও আইন প্রণয়ন। আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিকদের জন্য বিভিন্ন নীতিমালা তৈরি এবং তাদের জন্য বিভিন্ন শ্রম আইন প্রণয়ন করে থাকে। এ সমস্ত আইনের মাধ্যমে শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে নিজেদের যে ন্যায্য অধিকার, শ্রমিকদের যে পাওনা, সেটা তারা যথাযথভাবে পূরণ করতে পারে। তাই আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম কার্যক্রম হচ্ছে নীতি ও আইন প্রণয়ন করা। সেকেন্ড হচ্ছে শ্রমিক নির্যাতন বন্ধকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কম বেশি টেলিভিশনে অথবা পত্রিকায় খেয়াল করে দেখবে যে মাঝে মধ্যেই আমাদের টেলিভিশনের পর্দায় অথবা খবরের পত্রিকায় যে আমরা খবর দেখতে পাচ্ছি, নিউজ দেখতে পাই যে শ্রমিকদেরকে নির্যাতন করা হয়েছে। এই শ্রমিক নির্যাতন যেন মালিক পক্ষ বা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ যেন শ্রমিকদের উপর কোন রকম নির্যাতন করতে না পারে, এই শ্রমিকদের নির্যাতন বন্ধ করাই হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম একটি কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে কার্যক্রম সেটা হচ্ছে কর্ম পরিবেশ উন্নতকরণ। শ্রমিকরা কম করে হলেও ৮ ঘন্টা একটা কর্ম প্রতিষ্ঠানে তার সারা দিনের ৮ ঘন্টা সময় তার কর্ম পরিবেশে কাটাচ্ছেন। তাই কর্ম পরিবেশটা যেন সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হয় এবং আরামদায়ক হয়, এই বিষয়েও কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। আন্তর্জাতিক শ্রম সংস্থা মনে করে যদি শ্রমিকদের কর্ম পরিবেশটাকে যদি স্বাস্থ্যকর করা যায়, তাহলে শ্রমিকরা সুস্থ থাকবে এবং শ্রমিকরা উৎপাদনের সাথে জড়িত হবে এবং তারা আরো বেশি উৎপাদন করতে পারবে বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা বিশ্বাস করে। এবং সেই বিশ্বাসকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা তার কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই আন্তর্জাতিক শ্রম সংস্থা চায় শ্রমিকদের যে কর্ম পরিবেশ রয়েছে, এই কর্ম পরিবেশের মান উন্নত করা। আর এই কর্ম পরিবেশের মান উন্নতকরণই হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম কার্যক্রম। এরপরের কার্যক্রম হচ্ছে শিশু শ্রম বন্ধ করা। একটু আগেও যে বিষয়টি বলেছি, শিশুরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কর্ণধার। এই শিশুদেরকে তাদেরকে নানা রকম কাজে নিয়োজিত করা হচ্ছে, যদিও সেই শিশুরা তাদের পরিবারের ভরণ পোষণের উদ্দেশ্যে বা নিজেদের ভরণ পোষণ করার উদ্দেশ্যে তারা কর্মে নিয়োজিত হচ্ছে, তথাপি এই সমস্ত শিশুদেরকে বিনা বেতনে স্কুলে পড়াশোনার সুযোগ দিয়ে তাদেরকে পরিবেশ বান্ধব স্কুল গড়ে তুলে তাদেরকে শিশু শ্রম যেন তারা করতে না পারে এবং কোনো কর্ম প্রতিষ্ঠানে যেন শিশু শ্রমিক নিয়োগ দেওয়া না হয়, এ ব্যাপারে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। আন্তর্জাতিক শ্রম সংস্থা চায় শিশু শ্রম টোটালি বন্ধ করতে। আর এই শিশু শ্রম বন্ধকরণের জন্য সকল প্রতিষ্ঠানে যে শ্রম আইন প্রণয়ন করে দেওয়া হয়েছে, সেখানে 18 বছরের নিচে সকল শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শিশু শ্রম যদি বন্ধ করা যায়, তাহলে শিশুরা অবশ্যই যথোপযোগ্য মর্যাদা অর্জন করবে এবং তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা দেশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানব সম্পদে পরিণত হবে। তাই আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম কার্যক্রম হচ্ছে শিশু শ্রম বন্ধ করা। এরপরের যে কার্যক্রম সেটা হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। আমরা জানি যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, আর প্রশিক্ষণ হচ্ছে এমন একটি বিষয় যেখানে শ্রমিকের যে কর্মস্পৃহা, যে কাজের দক্ষতা ছিল, সেই কাজের দক্ষতার সাথে নতুন কিছু সংযুক্ত হওয়ার নামই হচ্ছে প্রশিক্ষণ। এই নতুন কিছু সংযুক্ত হওয়া মানে তার কর্মযজ্ঞে সে যেখানে আগে যে দক্ষতার সহিত বা আগে যে কাজ সে করতো, সেই কাজকে আরো বিচক্ষণতার সহিত আরো দক্ষতার সহিত সে কাজে মনোনিবেশ করে এবং দক্ষতার সহিত সে কাজ সম্পন্ন করতে পারে। তাই শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম একটি কার্যক্রম। এরপরে হচ্ছে মহিলা শ্রমিকদের সহায়তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক শ্রম সংস্থা দেশের মহিলা শ্রমিকদের সহায়তায় বদ্ধপরিকর। মহিলা শ্রমিকরা কর্মক্ষেত্রে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়। আইএলও মহিলা শ্রমিকদের কল্যাণে ও উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে এবং তাদের জন্য অনুকূল কর্মপরিবেশ তৈরিতে সহায়তা করে থাকে। তাই এই মহিলা শ্রমিকদের তাদের কাজের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা
তাদের উন্নয়নের জন্য এবং তাদেরকে নানাভাবে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা তার কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপরে যে কার্যক্রম সেটা হচ্ছে শ্রমিক সংগঠনকে সহায়তা করা। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, শ্রমিক সংগঠন একটা প্রতিষ্ঠানে, একটা কর্ম প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন হচ্ছে শ্রমিক সংগঠন বা লেবার ইউনিয়ন। এই শ্রমিক সংগঠন বা লেবার ইউনিয়ন, যে শ্রমিকরা, যে কর্মীরা থাকেন, তারা শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। তাই আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম কার্যক্রম হচ্ছে শ্রমিক সংগঠনকে সহায়তা করা। এরপরের যে কার্যক্রম সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা, শ্রম নিরাপত্তা। এই শ্রম নিরাপত্তার যে বিষয়টি, শ্রমিকরা যেখানে জীবনের ঝুঁকি নিয়ে কর্মক্ষেত্রে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাদের কাজ পরিচালিত করছে, এই কাজ করার সময় শ্রমিকদের নানা রকম ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। এই শ্রমিকদের শ্রম নিরাপত্তা নিশ্চিতকরণ আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম কার্যক্রম। এক্ষেত্রে শ্রমিকদের, যদি কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে বা কোনো কর্ম প্রতিষ্ঠানে যদি কাজ করার সময় সে যদি কোনো ঝুঁকির সম্মুখীন হয় অথবা কোনো দুর্ঘটনার শিকার হয়, তাহলে সে দুর্ঘটনা মোকাবেলা করার জন্য এবং দুর্ঘটনা পরবর্তী তাকে যে ভাতা প্রদান করার বিষয়টি আছে, সেই বিষয়টি শ্রম আইনের মাধ্যমে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা এখানে বিশ্লেষণ করেছেন। এই আন্তর্জাতিক শ্রম সংস্থার এই শ্রম যে আইনের মাধ্যমে যে আইন প্রণয়ন করা হয়েছে, এই শ্রম আইনের মাধ্যমে শ্রম নিরাপত্তার বিধান নিশ্চিত করা হয়েছে। তাই শ্রম নিরাপত্তা আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম একটি কার্যক্রম। সর্বশেষ যে কার্যক্রম সেটা হচ্ছে গবেষণামূলক কার্যক্রম। আন্তর্জাতিক শ্রম সংস্থা শুধুমাত্র নীতি ও আইন প্রণয়ন, শ্রমিকদের নির্যাতন বন্ধকরণ, কর্মপরিবেশ উন্নতিকরণ, মহিলাদের সহায়তা, শুধু এই সমস্ত কাজ নয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই গবেষণামূলক কার্যক্রম আন্তর্জাতিক শ্রম সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। গবেষণার মধ্য দিয়ে শ্রমিকদের নানা সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের উপায়, শ্রমিক মালিক সম্পর্ক, কিভাবে কর্ম প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য অর্জন করা যায়, কিভাবে শ্রমিকদের ন্যায্য পাওনা দিয়ে আদায় করা যায়, এ ব্যাপারে বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে আন্তর্জাতিক শ্রম সংস্থা। সারা বিশ্বের শ্রমিকদের নিয়ে তাদের কল্যাণার্থে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম একটি কাজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আন্তর্জাতিক যে শ্রম সংস্থার কার্যক্রমগুলো এতক্ষণ জানলাম, সেই কার্যক্রমগুলো আমি আরেকবার তোমাদের সুবিধার্থে স্ক্রিনে দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি এই আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন কোন কার্যক্রমগুলো পরিচালনা করছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা নীতি ও আইন প্রণয়নের কার্যক্রম পরিচালনা করে থাকে, শ্রমিক নির্যাতন বন্ধকরণ, কর্ম পরিবেশ উন্নতকরণ, শিশু শ্রম বন্ধকরণ, শিক্ষা ও প্রশিক্ষণ, মহিলা শ্রমিকদের সহায়তা, শ্রমিক সংগঠনকে সহায়তা, শ্রম নিরাপত্তা এবং গবেষণামূলক কার্যক্রম। এই কার্যক্রমগুলো আন্তর্জাতিক শ্রম সংস্থা দ্বারা পরিচালিত হয়ে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার যে প্রশ্ন ছিল যে দারিদ্র মোকাবেলায় আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যক্রম বা আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য উদ্দেশ্য। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই দারিদ্র মোকাবেলায় আন্তর্জাতিক শ্রম সংস্থা কি কি কার্যক্রম পরিচালনা করছে এগুলো আমি তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত শেয়ার করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আলোচনা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এই আলোচনায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে দারিদ্র বিমোচনে আন্তর্জাতিক শ্রম সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শ্রম সংস্থা বিশেষ করে অবহেলিত, বঞ্চিত শ্রমিকদের এবং আমাদের সমাজের সমগ্র বিশ্বের শ্রমিকদের কল্যাণার্থে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কল্যাণার্থে কাজ করা মানেই হচ্ছে শ্রমিকদের আয় উপার্জন বৃদ্ধি পাওয়া, আর শ্রমিকদের আয় উপার্জন বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে শ্রমিকদের মাথাপিছু আয় বেড়ে যাওয়া। আর শ্রমিকদের যখন মাথাপিছু আয় বেড়ে যাবে, তখন তার পরিবারের আয়ের পথ সৃষ্টি হবে, তার পরিবারের ভরণ পোষণের পথ সৃষ্টি হবে। আর পরিবারের যখন সে উপযুক্তভাবে ভরণ পোষণ করতে পারবে, তখন সে পরিবারের দারিদ্র্যের হারও কমে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক শ্রম সংস্থা যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তার কার্যক্রম পরিচালনা করছে, এই কার্যক্রমগুলো থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আন্তর্জাতিক শ্রম সংস্থা দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আমার এই আলোচনা করতে গিয়ে আমি যে বিষয়গুলো আমি এখানে যে লেখকের বইগুলো, বিভিন্ন ইন্টারনেট থেকে তথ্য নিয়েছি, সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি থেকে তথ্য নিয়েছি,
এই যে তথ্যগুলো নিয়ে আমি আমার লেকচারটাকে সমৃদ্ধ করেছি, আশা করছি আমার এখানে যে গ্রন্থপুঞ্জির তালিকা আমি দিয়েছি, তোমরা চাইলে খুব সহজেই এইখান থেকে এই রাইটারের বইগুলোর হেল্প নিয়ে তোমরা তোমরা নিজেদের পড়াশোনাকে আরো বেশি সমৃদ্ধ করবে এবং জ্ঞানের আলো নিজের মধ্যে আরো বেশি জাগ্রত করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই ছিল আমার আজকের আলোচনা। তো আমরা আরো একবার দেখে নিব আমাদের আজকের পুরো ক্লাসটাতে কি কি বিষয় ছিল, আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের আজকের আলোচনার যে বিষয় ছিল সেটা হচ্ছে দরিদ্র সেবা নীতি অনুশীলন কোর্সের পঞ্চম অধ্যায়। আর এই পঞ্চম অধ্যায়ের শিরোনাম ছিল বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের প্রধান কুশীলব সমূহ। এই প্রধান কুশীলবের মধ্যে আমরা যে বিষয়টাকে আজকে আমি এখানে আলোচনা করেছি সেটা ছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কি, এই আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য উদ্দেশ্য এবং এই আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যক্রম। এই প্রশ্নটা আমি আজকে তোমাদের সাথে প্রশ্নের উত্তরটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমি যে প্রশ্নের উত্তরটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা খুব সহজেই আজকের এই প্রশ্নটা উপলব্ধি করতে পেরেছো এবং বোধগম্য হয়েছে বলে বিশ্বাস করছি। তো আন্তর্জাতিক শ্রম সংস্থার আমরা ধারণা জেনেছি, আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠন কাঠামো জেনেছি, আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য উদ্দেশ্য জেনেছি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যক্রম আমরা জেনেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এই ছিল আমার আজকের এই অনলাইন ভিত্তিক ষষ্ঠ ক্লাসের আলোচনা। আশা রাখছি যে আমার এই ক্লাস থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের বাসায় বইপত্র নিশ্চয়ই আছে, এই বইপত্র অধ্যয়ন করবে এবং নিজের জ্ঞানের আলোকে প্রসারিত করবে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকের মতো আমার এই অনলাইন ভিত্তিক ক্লাস এখানেই শেষ করছি। আবার তোমাদের সামনে উপস্থিত হব আমার পরবর্তী ক্লাস নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।